ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং প্রত্যেককে শুভ সন্ধ্যা। তো আজকে আমাদের আবার একটা নতুন জিওগ্রাফির এসএলএসটির পার্ট 9, 10, 11, 12-এর একটা কমন পার্ট আমরা নিয়ে এসেছি, যেটা আজকে আমরা আলোচনা করবো। তো আমি অভিজিৎ স্যার। তো আমাদের আজকের আলোচনার বিষয় কি? দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় এমন একটা টপিক আমরা তুলেছি যারা এসএলএসটি 9, 10-এর সেকশন এবং এসএলএসটি 11, 12-এর সেকশন, দুটো সেকশনকে কম্বাইন করে যারা পড়ছে, দুটোই এক্সাম দেওয়ার জন্য একটা কমন টপিক যেটা আমরা নিয়ে এসেছি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, দ্যাট ইজ পরিবেশবিদ্যা সংক্রান্ত ভূগোল। সেখানে দুটো জিনিস একটু বলা আছে, একটু ট্রিকি ভাবে বলা আছে, আমরা একটু ডিটেলসে বলে দিই। দেখো, ক্লাস 11, 12-এর সেকশনে, যেটাকে আমরা এসএলএসটি সেকশনে ক্লাস 11, 12 বলছি, সেখানে আমাদের পরিষ্কারভাবে কি বলা আছে, আমাদের বলে দেওয়া আছে যে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, ওজোন হোল, এগুলো ক্লিয়ারভাবে মেনশন করে দেওয়া আছে। তো আমরা গ্লোবাল ওয়ার্মিং বলো, গ্রিন হাউস এফেক্টস বলো বা ওজোন হোল বলো, এগুলো আমাদের আলোচনার পার্ট। যদি আমরা গ্লোবাল ওয়ার্মিংকে আলোচনা করতে চাই, তাহলে আমাদের ডেফিনেটলি গ্রিন হাউসকেই বলতে হবে। গ্রিন হাউসের ইম্প্যাক্টটা হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। 9, 10-এর সিলেবাসে এরকম প্রপার তোমরা ডিরেক্টলি গ্লোবাল ওয়ার্মিং বলে এরকম কোনো টার্ম দেখতে পাবে না। ওখানে এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে কি বলা আছে? বলা আছে যে ওইখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত অবনমন বা পরিবেশগত অবক্ষয়। ওর মধ্যেই এই চ্যাপ্টারগুলো কিন্তু ইনক্লুডেড। এখানে একটা সেকশন আছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, ওর মধ্যেই চ্যাপ্টারগুলো ইনক্লুডেড। এবং তার কিছুক্ষণ পরে আরেকটা কথাও বলা আছে যে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেশন, এটা কিন্তু পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টার নয় বা একটা টপিক নয়, যে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল রিলেশন, মানুষের সঙ্গে পরিবেশের যেই যেই জায়গাগুলো সম্পর্ক আছে, যেখানে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে, যেটা আমাদের আলোচনার বিষয়। তাহলে এই দুটো সেকশনকে আমরা আজকে দেখব, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আর এদিকে হচ্ছে ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, যেটা ক্লাস 9, 10-এর এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে এসএলএসটিতে বলা আছে। 11, 12 এসএলএসটিতে কি বলা আছে আমরা বললাম। তো সেই টপিক থেকে আমরা তুলে নিয়েছি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। যদি গ্লোবাল ওয়ার্মিং বলি, তাহলে আমরা অ্যাকচুয়াল কোন টপিক থেকে আলোচনা করব? তাহলে অ্যাকচুয়াল আমাদের আলোচনার পার্ট হচ্ছে দ্যাট ইজ গ্রিন হাউস। তো গ্লোবাল ওয়ার্মিং আলোচনা মানে আমাদের অ্যাকচুয়াল আলোচনার পার্ট হচ্ছে গ্রিন হাউস। তো গ্রিন হাউস কি ফরম্যাট, কি কনসিকুয়েন্সেস, বা তার কি কি গ্যাসেস রেসপন্সিবল, কি কি প্রিকশন নেওয়া হয়েছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্লাইমেটোলজি সেকশন পার্ট ডিসকাস করেছিলাম অ্যাটমসফিয়ারের, একটা এনভায়রনমেন্টাল পার্ট ডিসকাশন করছি। পরবর্তী ক্লাসে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর একটা পার্ট ডিসকাস করব। তো চলো, আমরা গ্লোবাল ওয়ার্মিং এর যে পার্টটা বলছি, এই পার্টটা পড়তে গেলে আমাদের ফার্স্ট কোন জায়গাটাকে আগে বুঝতে হবে। এই পার্টটা পড়তে গেলে আমাদের ফার্স্ট আলোচনার বিষয় হচ্ছে দ্যাট ইজ গ্রিন হাউস। তাহলে ফার্স্টে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রিন হাউস। দেখো, গ্রিন হাউস বলতে গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস গ্যাস ছাড়া গ্রিন হাউস গ্যাসেসের যে বেসিক ফান্ডামেন্টালস গুলো, সেগুলো, এর কনসিকুয়েন্সেস বা ইম্প্যাক্ট যেগুলো আমরা বলে থাকি, ফলাফলগুলো, সেগুলো আমাদের লাগবে। বা এর জন্য কি কি প্রিকশন নেওয়া হচ্ছে বা কি কি হয়েছে, বা আগামী দিনে গভর্নমেন্ট বা ওয়ার্ল্ড ক্লাইমেট সামিটের কি কি ইনিশিয়েটিভ রয়েছে, সেগুলো আমাদের আলোচনার বিষয়। ওকে, দেখো, তো গ্রিন হাউস বলতে কি বোঝাচ্ছে, গ্রিন হাউস কনসেপ্টটা কি? যদি সোজা কথা বলি, গ্রিন মানে সবুজ, হাউস মানে ঘর, সবুজ ঘর, ঠিক আছে? তাহলে সবুজ ঘর বলতে আমাদের কি বোঝাচ্ছে? দ্যাট ইজ ভেজিটেবলস, বা আমরা ইকো ফ্রেন্ডলি কোনো জিনিসকে বোঝাচ্ছে। কিরকম এই কনসেপ্টটা হট করে কোত্থেকে উঠে এলো, যেটাকে আমি ক্লাইমেটের সঙ্গে বা এনভায়রনমেন্টের সঙ্গে ডিরেক্টলি বসিয়ে দিতে পারবো? দেখ, এই কনসেপ্টে এসছে, ধরো এই একটা কাঁচের ঘর, এটা একটা কাঁচের ঘর, ঠিক আছে? এটা একটা কাঁচের ঘর, ধরে নাও এটা কাঁচের ঘর। তাহলে এই কাঁচের ঘর যেটা দেখছি, এই কাঁচের ঘরের প্রশ্নটা আসলো কেন? এই গ্রিন হাউসের টার্মিনোলজিটা প্রথম এসছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে। ইউরোপিয়ান কান্ট্রি কোনগুলো? যেগুলো ঠান্ডার জায়গায় রয়েছে, মানে যেগুলো বেশিরভাগ সময় সারা বছর বরফ পড়ে বা কোল্ড ক্লাইমেট থাকে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা নর্থ আমেরিকান কান্ট্রি বলতে পারি আমরা, কানাডা, ইউএসএ কে বলতে পারি, বা রাশিয়ার ওপরের পোর্শন কিছু বলতে পারি, যেগুলো ঠান্ডা জাতীয় ক্লাইমেট দেখতে পাওয়া যায়। তাহলে এইসব অঞ্চলে কি হচ্ছে, সূর্য আলো দিচ্ছে। আমরা চ্যাপ্টারটা বেসিক থেকে অ্যাডভান্সে আস্তে আস্তে ঢুকবো, আস্তে আস্তে ডিটেলসে ঢুকবো আমরা। তো সূর্য আলো দিচ্ছে, সূর্য থেকে আলোটা আসছে, সূর্য থেকে আলোটা আসছে,
এবার কাঁচের ঘরের মধ্যে সূর্য থেকে আলো আসছে বলতে কি বোঝাচ্ছে? শীতকালীন দেশগুলোতে টেম্পারেচার তো মাইনাসে থাকছে, যেগুলো ঠান্ডার দেশগুলো, তাহলে কি হচ্ছে সেই জায়গাগুলো টেম্পারেচার যেহেতু মাইনাসে থাকছে, তাহলে ওই এলাকায় যে উষ্ণমণ্ডলীয় ফুল যেগুলো আর কি হাই টেম্পারেচারে ফোটে, ধরো সানফ্লাওয়ার থেকে শুরু শুরু করে, বা আমরা বলতে পারি টিউলিপ থেকে শুরু করে, যেগুলো টেম্পারেচার বেশি লাগে ফুটতে গেলে, ঠিক আছে, তো সেই ফুলগুলো চাষ করার জন্য একটা কনসেপ্ট নিয়ে আসা হলো যে শীতকালীন দেশে এমন কিছু ফুল চাষ করব যেই চাষগুলো গরমের দেশগুলোতে হয়ে থাকে, মানে আফ্রিকান কান্ট্রিগুলোতে বা ইন্ডিয়ার মতো ট্রপিক্যাল ক্লাইমেটের কান্ট্রিতে হয়ে যেতে পারে। তো সেখান থেকে আমরা বলছি কি, সূর্য থেকে কি হচ্ছে শর্ট ওয়েভ, দ্যাট ইজ শর্ট ওয়েভ বলতে ক্ষুদ্র তরঙ্গ যেটাকে আমরা বলতে পারছি। আর সূর্য থেকে আলো আসছে মানে সেটা কি তরঙ্গ, সেটা হচ্ছে শর্ট ওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গ। তাহলে আমরা বলতে পারছি যে সূর্য থেকে আলো আসছে মানে সেটা হচ্ছে আমাদের শর্ট ওয়েভ, শর্ট ওয়েভ ফরম্যাটে আসছে। এবার সূর্য থেকে আলো আসাকে আমরা বলে থাকি ইনসোলেশন। সূর্য থেকে আলো আসাকে আমরা বলে থাকি ইনসোলেশন। এই যে ইনসোলেশন, এটা কিন্তু কোনো একটা ওয়ার্ড নয়, এটা একটা শর্ট ফর্ম যেটাকে আমরা ব্রেক করে দিতে পারি, ঠিক আছে? কিরকম? ইনসলএশন, তিনটে ওয়ার্ডের কম্বাইন্ড ফরম্যাট, যেটাকে আমরা বলতে পারি, এক হচ্ছে ইনকামিং, সল বলতে সোলার, আর এশন বলতে রেডিয়েশন। তাহলে আমরা কি বলতে পারি? ইনকামিং সোলার রেডিয়েশন, সূর্য থেকে আগত সৌর বিকিরণ, যেটাকে আমরা বলতে পারি শর্টে আমার থেকে এবার থেকে ইনসোলেশন বলবো, ঠিক আছে? তো সূর্য থেকে আগত সৌর বিকিরণ এই কাঁচের বা সূর্য থেকে যে সানলাইটটা আসছে কাঁচের ঘরটা ভেদ করে এই যে ঢুকছে, কোন ওয়েভ হিসেবে ঢুকছে? ক্ষুদ্র তরঙ্গ হিসেবে ঢুকছে, ঠিক আছে? আর যখন এইখানে বাধা পেয়ে যখন ফেরার চেষ্টা করছে তখন এটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? এল ডাব্লু মানে কি? লং ওয়েভ। তাহলে ক্ষুদ্র তরঙ্গ হিসেবে ঢুকছে, বৃহৎ তরঙ্গ হিসেবে বেরোনোর চেষ্টা করছে বা বেরোচ্ছে। তাহলে শর্ট ওয়েভ হিসেবে এন্ট্রি নিচ্ছে, লং ওয়েভ হিসেবে এক্সিট করার চেষ্টা করছে। এবার যখনই বেরোচ্ছে পুরোটা বেরোতে পারছে না, মানে ধরো 100% এন্ট্রি নিলে 70% বেরোনোর সময় বেরোতে পারছে, 30% ব্লক হয়ে যাচ্ছে, পুরো এনার্জি যতটা দিচ্ছে ততটা বেরোতে পারছে না। কেন? কাঁচের তরঙ্গ, কাঁচের ওয়াল ভেদ করে ক্ষুদ্র তরঙ্গে এন্ট্রি নিতে পারে, প্রবেশ করতে পারবে, কিন্তু বেরোতে পারবে না। তার মানে আমরা কি দেখছি? ক্ষুদ্র তরঙ্গ সহজেই প্রবেশ করছে কিন্তু বৃহৎ তরঙ্গ হিসেবে, লং ওয়েভ হিসেবে বেরোতে পারছে না। তার মানে আবার এটা ফিরে পুনরায় ভেতরে চলে আসবে, আবার যাবে, আবার ফিরে আসবে। তার মানে কি হচ্ছে? শর্ট ওয়েভ কন্টিনিউ ঢুকছে, কিন্তু যতটা এনার্জি নিয়ে ঢুকছে ততটা এনার্জি নিয়ে বেরোতে পারছে না। তার মানে কি? এই কাঁচের ঘরের ভেতরের উষ্ণতা বাইরের টেম্পারেচারের তুলনায় বেশি থাকছে। তাহলে বাইরে যদি টেম্পারেচার ধরে নাও মাইনাসে থাকে, তাহলে কাঁচের ঘরের ভেতরের তাপমাত্রা প্লাসে থাকছে, বাইরে যদি টেম্পারেচার আমাদের মাইনাসে থাকে, কেন? শীতকালীন দেশগুলোতে চাষ করা হচ্ছে, তাহলে এখানে টেম্পারেচার কিসে হচ্ছে? প্লাসে হচ্ছে, তবেই তো উষ্ণমণ্ডলীয় ফুলগুলো চাষ করা হবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেই আমরা গ্রিন হাউস হিসেবে কাজে লাগাতে পারি। তাহলে এটার সঙ্গে আমাদের এনভায়রনমেন্টাল বা ক্লাইমেটোলজির রিলেশনটা কি সেটা আমরা দেখি। এবার এই কাঁচের ঘরটাকে তুমি অ্যাটমসফিয়ার মনে করে নাও, বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলোক তরঙ্গ, যেটাকে আমরা ইনসোলেশন বলছিলাম, ইনকামিং সোলার রেডিয়েশন, সেটা এন্ট্রি নিচ্ছে। আর যখনই বেরোতে চাইছে এই বায়ুমণ্ডলে এই অঞ্চলটায় ছোট আমাদের অনেক গ্যাস একটা আবরণ সৃষ্টি করে রেখেছে বায়ুমণ্ডলের মধ্যে। এই গ্যাসগুলো কি করছে? বেরোতে দিচ্ছে না। কোন কোন গ্যাস? যেমন বলি আমরা কার্বন ডাই অক্সাইড, সিএফসি যেটাকে আমরা ক্লোরোফ্লোরো কার্বন বলি, এছাড়া আমরা বলতে পারি মিথেন, নাইট্রাস অক্সাইড, H2O দ্যাট ইজ জলীয় বাষ্প। এই গ্যাসগুলো কি হচ্ছে? বেরোতে দিচ্ছে না বা পুরোটা বেরোতে পারছে না, কিছুটা অ্যাবজর্ব করে নিচ্ছে। তার মানে কি হচ্ছে? টেম্পারেচার ক্রমশ বাড়ছে। অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে বা আমরা যদি বলি এখানে এনভায়রনমেন্টের ক্ষেত্রে এই রিলেশনটা আমাদের গ্রিন হাউসের সঙ্গে রিলেটেড, অ্যাটমসফিয়ারের। ওকে, তাহলে এই যে ওভারঅল সিচুয়েশনটা আমরা দেখছি, ঢুকছে বেরোতে পারছে না, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এইটাকেই যদি এই সিচুয়েশনটা যদি অ্যাকচুয়াল না হতো, আমাদের মনে হতে পারে যে এটা বেরোতে পারছে না বলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেটা আমাদের যে টপিক গ্লোবাল ওয়ার্মিং, সেই বিশ্ব উষ্ণায়ন, এই ইস্যুটা হাইলাইটেড হচ্ছে ডে বাই ডে, তাহলে এটা খারাপ জিনিস। কিন্তু এটা যদি না হতো, পৃথিবীতে অ্যাভারেজ টেম্পারেচার হতো -18 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি না হতো, পৃথিবীতে -18 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ টেম্পারেচার হতো,
তাহলে এই এই টেম্পারেচারে পৃথিবীতে অসংখ্য প্রাণী আর উদ্ভিদের প্রাণের সৃষ্টি হতো না কোনোদিন। কিন্তু এই যে কিছুটা অ্যাবজর্ব করে নিচ্ছে আর বেশিরভাগটা চলে যাচ্ছে, এই যে অ্যাবজর্ব করছে বলে ভেতরের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, এই কারণেই কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের একটা আইডিয়া হলো। তাহলে এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসেবে আমাদের কাজ করছে। অনেক সময় আমাদের মাথায় আছে যে গ্লোবাল ওয়ার্মিং মানে নেগেটিভ ইম্প্যাক্ট। না, এক্সেসিভ হয়ে গেলে নেগেটিভ ইম্প্যাক্ট, ঠিক আছে, অতিরিক্ত হয়ে গেলে। মানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসগুলো তো রয়েছে, একটা লিমিট অবধি ঠিক আছে, যেহেতু ডে বাই ডে এগুলো যদি এক্সক্রিশন যদি বায়ুমণ্ডলে বেরোতে কন্টিনিউ শুরু করে, যদি কন্টিনিউ যদি এক্সিবিট করে কন্টিনিউ যদি বেরোতে থাকে, তাহলে মানে কি হচ্ছে, ওর লেয়ারটা এখানে মোটা হয়ে যাচ্ছে, আরো বেরোতে দিচ্ছে না। আগে ধরো 70% ফিল্টার করছিল, বেরোতে দিচ্ছিল না, আটকে দিচ্ছিল, এখন 80% আটকে দিচ্ছে, তার মানে কি ওটা আরো ডেঞ্জার হয়ে যাচ্ছে। তাই জন্য এক্সেসিভটা যাতে না হয়, ওকে। এই জন্য কি বলছে, নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ মানে বন্ধ করা নয়, কন্ট্রোল মানে বন্ধ করা নয়, কমিয়ে আনা বা নিয়ন্ত্রণের অধীনে আনা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যেটা আমাদের বায়ুমণ্ডলের সঙ্গে রিলেটেড, ওকে। তাহলে গ্রিন হাউসের এই বেসিক আইডিয়াটা, ফান্ডামেন্টালসটা আমরা বুঝলাম। এবার এটা গ্রিন হাউসের এই যে গ্যাসগুলো বলছিলাম, সেগুলো আমাদের এবার আলোচনার বিষয় আসবে। দেখো, এবার যদি আমরা বলি গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসেস, আমরা যদি গ্রিন হাউস গ্যাসেসের ক্ষেত্রে বলি, গ্রিন হাউস গ্যাসেসের ক্ষেত্রে কি মাথা রাখবো, গ্রিন হাউস গ্যাসেসের প্রধান গ্যাস কোনটা, পরীক্ষায় খুব কমন কোশ্চেন, এসএ লিস্টে তো দেওয়ার চান্সেস আছে, যে প্রধান গ্রিন হাউস গ্যাসেস কোনটা, আমরা অ্যান্সার কি দিই, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাসেস হচ্ছে CO2, 1 নম্বর, ঠিক আছে। প্রধান গ্রিন হাউস গ্যাসেস কিন্তু CO2। এই চ্যাপ্টার থেকে স্পেসিফিক কোশ্চেন আসার স্পেসিফিক্যালি কিছু জায়গা আছে, কোনটা গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড, সেই জায়গাগুলো বুঝে নিলে আমাদের কাজে যাবে, কিন্তু ইনফরমেশন প্রচুর আছে। কিরকম, দেখো, এই যে CO2 গ্যাস, CO2 গ্যাস বায়ুমণ্ডলের ক্ষতি করছে। CO2 গ্যাস তো প্রয়োজন, আমরা যতদিন বাঁচবো CO2 বেরোবে, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, তা CO2 কে তো আমি তো রিমুভ করে দিতে পারবো না। পৃথিবীতে জনসংখ্যা যত বাড়বে, আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বাড়তে থাকবে, ঠিক আছে। সেটাকে কন্ট্রোল করাটার জন্য কি বলে, গাছ লাগাও, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এই CO2 যে বায়ুমণ্ডলের ক্ষতি করছে, 1896 সালে 1896-এ একজন সুইডিশ বিজ্ঞানী, যে নোবেল পুরস্কারও যে পেয়েছিল, তার নাম হচ্ছে আরহেনিয়াস, আরহেনিয়াস। আরহেনিয়াস কি বলেছে, সুইডিশ বিজ্ঞানী, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন সুইডিশ বিজ্ঞানী আরহেনিয়াস 1896 বলেছে যে বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয় পাওয়ার পিছনে প্রধান যে রেসপন্সিবল গ্যাস, সেটা হচ্ছে CO2, ঠিক আছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেন ইম্প্যাক্টফুল গ্যাস, তাহলে আমরা অ্যান্সার কি হবে, CO2। এখানে দুটো কোশ্চেন হয় যে ক্যান্ডিডেট একটু গন্ডগোল করে ফেলে, কিরকম, একটা কোশ্চেন হয় ওজোন হোল বা ওজোন গহ্বর তৈরির পিছনে মেন রেসপন্সিবল গ্যাস কোনটা, তখন অ্যান্সার হবে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। আর যদি বলে গ্রিন হাউসের জন্য প্রধান রেসপন্সিবল গ্যাস কোনটা, তখন আমাদের অ্যান্সার হবে কিন্তু দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড, বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেন রেসপন্সিবল গ্যাস কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো CO2 বলছে 1896 সালে, আর্গেনিয়াস বলছে যে এ হচ্ছে মেন রেসপন্সিবল গ্যাস, গ্রিন হাউস গ্যাস, যে গ্লোবাল ওয়ার্মিং কে কি করছে, অ্যাক্সিলারেট করছে, গ্লোবাল ওয়ার্মিং কে কি করছে, বাড়িয়ে দিচ্ছে আরো। তো ঠিক আছে, তাহলে আমাদের সলিউশন কি, নিয়ন্ত্রণ করা। নিঃশ্বাস তো বন্ধ করতে পারবো না, তো কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবেই, নিয়ন্ত্রণ করা, যে পেট্রোলিয়াম গাড়িতে যেগুলো আছে বা জীবাশ্ম জ্বালানি যেগুলো হয়, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, মানে কন্ট্রোলের অধীনে, পরিবেশে ব্যাপক ক্ষতি না হয়। এইবার এইখানে কিছু ডেটা আমাদের কাছে উঠে এসছে, ঠিক আছে, প্রেজেন্ট ডেটা, পাস্ট ডেটা। সেই ডেটাগুলো বলছে শিল্প বিপ্লবের 700 বছর আগে, শিল্প বিপ্লবের 700 বছর আগে, বা তুমি ইজি ওয়েতে যদি বলি, শিল্প বিপ্লবের টাইমে ইউরোপে, ইউরোপে, ঠিক আছে, বায়ুমণ্ডলে CO2 এর পার্সেন্টেজ ছিল, CO2 এর পার্সেন্ট তুমি অ্যাভারেজ ধরে চলো, মোটামুটি 1500 সাল নাগাদ, অ্যাপ্রক্স 1500 থেকে 1550 সাল নাগাদ বায়ুমণ্ডলে CO2 এর পার্সেন্টেজ ছিল। আমরা যদি কত বলি, আমরা বলতে পারি বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ ছিল ppm, এখানে পার্সেন্টেজে মেজার করা হয় না, ppm এ মেজার করা হয়। কত ছিল, 280 ppm। ppm মানে কি, এখানে এখানে ppm হচ্ছে ইউনিট কিন্তু, হ্যাঁ, পার্টস পার্টস
পার মলিকিউল, পার্টস পার মলিকিউল, পিপিএম। কখনো কখনো যদি পিপিবি লিখি তাহলে হবে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পিপি পার্টস পার বিলিয়ন। তাহলে পার্টস পার মলিকিউল যেটাকে আমরা বলছি, এই মলিকিউলের মেজারমেন্টটাই হচ্ছে মিলিয়নে। এই জায়গাটা বুঝবে, মলিকিউলের মেজারমেন্টটাই হচ্ছে মিলিয়নে। তাই জন্য এটাকে আমরা বলি পার্টস পার মিলিয়ন। তাহলে এটাকে আমরা কি বলছি, পার্টস পার মিলিয়ন। ওকে, এই মলিকিউলের মেজারমেন্টটাই হচ্ছে মিলিয়নে। তাহলে অপশানে দেবে তোমাদের পিপিএম এর ফুল ফর্ম যদি দিয়ে দেয় পার্টস পার মলিকিউল, পার্টস পার মিলিয়ন, তাহলে মলিকিউল করবে না, পার্টস পার মিলিয়ন, মলিকিউলটাকে মিলিয়নে মেজারমেন্ট করা হচ্ছে। ওকে, তাহলে পার্টস পার মিলিয়ন বলছে সিও টুর পরিমাণ ছিল, কিন্তু বর্তমানে, বর্তমানে বলছে কোনটা, বর্তমানে বলছে 2000 সাল নাগাদ রিডিং নেওয়া হয়েছে যে বায়ুমণ্ডলের সিও টুর এই পরিমাণটা বৃদ্ধি পেয়ে হয়েছে 400 ppm, 400 পার্টস পার মিলিয়ন। ওকে, 400 ppm হয়েছে। বিজ্ঞানীদের অনুমান, এক্সপেকটেশন 2050 সাল নাগাদ এই সিও টুর পরিমাণটা ডেফিনেটলি বাড়বে। বেড়ে কত হবে, 450 ppm। 450 ppm মানে পার্টস পার মিলিয়ন, 450 মিলিয়ন হবে। এই যে 450 মিলিয়ন যে বিজ্ঞানীরা বলছে যে 450 মিলিয়ন হবে, এর ফলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে আমাদের কাছে একটা অ্যালার্মিং ইন্ডিকেশন, যে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে আমরা এই আমাদের এখানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সময়ের সাথে সাথে বাড়ছে। এটা আমাদের কাছে ক্লিয়ার ইন্ডিকেশন। তাহলে এই যে বাড়ছে, এটাকে কন্ট্রোল করার উপায় কি, এই যে 2050 সাল যেটা আমাদের কাছে ফিউচার প্রেডিকশন, এটাকে কন্ট্রোল করার একমাত্র উপায় কি, যে যেই জিনিসগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে সেগুলোর ব্যবহারের পরিমাণটা কমিয়ে দেওয়া। এইবার বলছে বর্তমানে প্রতি বছর বায়ুমণ্ডলে 0.5% হারে পার ইয়ার, এই ডেটাগুলো মাথায় রাখতে হবে, 0.5% হারে পার ইয়ার বা প্রতি বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে প্রতি বছর। 0.5% হারে পার ইয়ার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। বিজ্ঞানীদের অনুমান, এইভাবে যদি বাড়তে থাকে কার্বন ডাই অক্সাইড, আগামী 140 বছরে 140 ইয়ারে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে দ্বিগুণ হয়ে যাবে, 140 ইয়ার্সে ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 140 ইয়ার্সে বলছে ডাবল হয়ে যাবে, তারপর নিশ্চয়ই এত কিছু গ্লোবাল অ্যাকশন নেওয়া হচ্ছে, জিওথার্মাল এনার্জির দিকে ফোকাস করা হচ্ছে, ইকো ফ্রেন্ডলি এনার্জির দিকে ফোকাস করা হচ্ছে, ইলেকট্রিক ভেহিকেল, এত ইনোভেটিভ আইডিয়া আসছে, এত কিছু গভর্নমেন্ট অ্যাকশনস নিচ্ছে, রুলস আসছে, অ্যাক্টস আসছে, রেগুলেশনস আসছে। তো এমনি এমনি নয়, যাতে এর তীব্রতাটাকে কমানো যায়। ঠিক আছে, তাহলে এই 0.5% আরে যদি বাড়ে 140 বছরে কি বলছে, এটা প্রায় ডবল হয়ে যাবে। কিন্তু পরীক্ষায় যেটা মেন কোশ্চেন দেয়, বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড বাড়ছে, বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে বা গ্লোবাল ওয়ার্মিং এর পিছনে এই কার্বন ডাই অক্সাইড প্রধান গ্যাস, এর অবদান কত পার্সেন্ট, মানে বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে বা গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির পিছনে কার্বন ডাই অক্সাইড যে প্রধান গ্যাস, তার অবদান কত পার্সেন্ট, তার অবদান হচ্ছে 50% থেকে 60%। তাহলে আমরা বলতে পারি 50% to 60% রেসপন্সিবল, যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কার্বন ডাই অক্সাইড ইজ রেসপন্সিবল নিয়ার অ্যাবাউট 50 to 60% এর জন্য রেসপন্সিবল। তাহলে আমাদের কি করা উচিত, কার্বন ডাই অক্সাইড, এবার কোন কোন জিনিস থেকে কার্বন ডাই অক্সাইড পাই আমরা বরাবরই ছোটবেলা থেকে জেনে আসছি, যে কার্বন ডাই অক্সাইড মেনলি আমরা পাচ্ছি কি, দ্যাট ইজ আমরা কখনো আলোচনার মধ্যে কখনো এই পয়েন্টটা দেখি যে মানুষ শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, এটা খুব নর্মাল এক মানে সিলি অ্যামাউন্ট, যদি আমরা ওভারঅল ক্ষেত্রে বলি পার্সেন্টেজটা খুবই কম। মেনলি গাড়ির ধোঁয়া, যেটা হচ্ছে ফসিল ফুয়েল বার্ন করছে, জীবাশ্ম জ্বালানির দহন যেটাকে আমরা বলি, ফসিল ফুয়েলকে বার্ন করছে, ওটা যদি গ্যাসে কনভার্ট হয়ে যায় বা ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট হয়ে যায়, যেখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হতে পারে, পলিউশনটা একদম জিরো হয়ে যাবে না, অনেকটা কমে যাবে, সেই দিকে ফোকাস করা হচ্ছে। অলরেডি তোমরা শুনেছো যে দিল্লি গভর্নমেন্ট বলে দিয়েছে 2026 সাল থেকে তারা কোনো রকম পেট্রোল ডিজেল চালিত গাড়ির নতুন করে লাইসেন্স দেবে না। দিল্লি যদি 2026 সালে বলে থাকে, তুমি মোটামুটি ধরে রাখো ভারতবর্ষে বিভিন্ন স্টেটে আগামী দিনে ভারতবর্ষে 2030-32 সাল নাগাদ এটা কম্পালসারি ম্যান্ডেটারি হয়ে যাবে। ঠিক আছে, এইদিকে যাওয়ার মানে কিছু কিছু ভেহিকলসের ক্ষেত্রে রেস্ট্রিকশন আসবে এরকম, মানে বিশেষ করে আমাদের যে বেসিক নিডসগুলোর জন্য, যে আমরা যে ছোটখাটো যে গাড়ি চার চাকা লোকে কেনে, কেউ বাইকে ঘুরে বেড়াচ্ছে, এই দিকে অনেক কিছু
ম্যাসিভ রেভলিউশন চলে আসবে, ইভিতে তার উপর কাজ করা হচ্ছে। 2 নম্বর যদি বলি আমরা, যে কাঠ পোড়ানো হচ্ছে, জীবাশ্ম জ্বালানির দহন, কাঠ পোড়ানো হচ্ছে। সরকার তো ডিরেক্ট বলতে পারে না যে কাঠ পুড়িও না, বা সরকার কি বলছে জঙ্গল থেকে কাঠ কেউ কাটতে পারবে না, গাছ পড়ে থাকলেও সরকারই একমাত্র কাটতে পারবে, গভর্নমেন্ট অথরিটি তার জন্য রেসপন্সিবল। এবার তুমি যদি গাছ কাটতে না পারো, তাহলে গাছ জঙ্গল থেকেই বেরোচ্ছে, যেখানে সরকারের অ্যাক্সেস থাকছে, অথরিটি ওখানে থাকছে, তাহলে অটোমেটিক ভাবে কি দেখা যাচ্ছে যে বাইরে যে কত পরিমাণ কাঠ বিক্রি হবে এবছর, এইটা গভর্নমেন্টে ডিসাইড করবে। তার মানে আমার যেখানে অরিজিন পয়েন্ট, যেখান থেকে আমার মেন জিনিসটা র মেটেরিয়ালটা বেরোচ্ছে, সেখানেই যদি আমি পলিসি ক্রিয়েট করে দিই, তাহলে আমার বাইরে যাবে না, মানে কমবে তুলনামূলকভাবে, আমার হাতে থাকবে। তো এই জায়গাগুলো সরকার কি করছে, যে আচ্ছা এছাড়াও আমাদের বলেছি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বা আমাদের কলকারখানা খনি থেকে যে গ্যাসগুলো বেরোচ্ছে, বা ইন্ডাস্ট্রির মাধ্যমে যে ওপর থেকে চিমনি থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড থাকছে ওর মধ্যে, অনেকগুলো থাকছে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড একটা থাকছে। তাহলে এই প্রত্যেকটা ইম্প্যাক্ট আমরা কিন্তু এই অঞ্চলে বা এইখানে ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো কার্বন ডাইঅক্সাইড থেকে যেই যেই টু ডি পয়েন্টে কোশ্চেন আসতে পারে, তোমাকে জিজ্ঞেস করবে না যে কার্বন ডাইঅক্সাইড কি কাজে লাগে, এসব কোশ্চেন স্কুল সার্ভিসে তো অন্তত করবে না। ওরা একদম টু ডি পয়েন্টে ডাটা বেসিস কোশ্চেন করবে, ঠিক আছে? আর ডাটা বেসিস কোশ্চেন করলে এই ডাটাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই ডাটাগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মেন রেসপন্সিবল গ্যাস। সেকেন্ড গ্যাস কি আমাদের? সেকেন্ড গ্যাস যদি আমরা বলি, সেটা হচ্ছে সিএফসি। সিএফসি কথার অর্থ কি? ক্লোরো ফ্লুরো কার্বন। সেকেন্ড গ্যাস হচ্ছে আমাদের ক্লোরো ফ্লুরো কার্বন, দ্যাট ইজ সিএফসি। আমি যে বলেছিলাম কি, ওজোন এই গ্রিন হাউসের পিছনে এটা হচ্ছে সেকেন্ড রেসপন্সিবল গ্যাস, আর ইট ইজ দ্য মেন রেসপন্সিবল গ্যাস ফর গ্লোবাল ওয়ার্মিং, ফর ওজোন হোল। ওজোন হোলের জন্য এটা মেন ফ্যাক্টর, গ্রিন হাউসের জন্য এটা সেকেন্ড ফ্যাক্টর। ওকে, এই যে ক্লোরোফ্লুরো কার্বন ক্ষতি করছে, ক্লোরোফ্লুরো কার্বন কেন ক্ষতি করছে? তার কারণ হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বনের মধ্যে কি আছে? সিএল আছে। সিএল মানে কি? ক্লোরিন। ক্লোরিনের ক্ষয় করার ক্ষমতা কার্বনের থেকে অনেক বেশি। তাহলে কি ক্লোরিন এখানে বেশি অ্যাক্টিভ। এই যে সিএফসি বলছি, কোন কোন সিএফসি আমাদের বায়ুমণ্ডলের বেশি ক্ষতি করছে? কোন কোন সিএফসি? সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 122, এগুলো আইসোটোপিক্যাল ভ্যালু, ঠিক আছে? তো সিএফসি 11, 12, 122, এই তিনটে আমাদের পরিবেশে বা গ্রিন হাউসে বা আপার এনভায়রনমেন্টের বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করে দিচ্ছে। ওকে, সিএফসি 11, 12, 122। এর মধ্যে যদি বলে সব থেকে ক্ষতিকারক সিএফসি গ্যাস কোনটা, পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে, একদম বেসিক লেভেলের কোশ্চেন থাকবে না। যদি বলে একদম, যদি বলে একদম বেসিক সিএফসি গ্যাস কোনটা, তাহলে আমাদের একদম বলবো যে সিএফসি 12 হচ্ছে আমাদের একদম মেন রেসপন্সিবল গ্যাস। সিএফসি যা ক্ষতি করে তার মধ্যে এ একা 46% ক্ষতি করে। সিএফসি যা ক্ষতি করছে তার মধ্যে ও একা 46% ক্ষতি করছে। ওকে, তাহলে সিএফসি 12 ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। কেন? তোমাকে পরীক্ষা দিল, 4টে অপশন দিল যে কোনটা সব থেকে ক্ষতিকারক, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, নাইট্রাস অক্সাইড N2O বা সালফার ডাইঅক্সাইড SO2 তোমায় দিয়ে দিল, ইজি হয়ে যায় তখন। যখন দিয়ে দেবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা সব থেকে ক্ষতিকারক, সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 122, সিএফসি 131, তখন জটিল হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবো আমরা, সিএফসি 12 সব থেকে হার্মফুল কত পার্সেন্ট আমরা বলেছি পরিবেশের ক্ষতি করছে, 46%। সিএফসি কোন কোন জিনিসের মধ্যে আছে? স্প্রে, যে কোনো স্প্রে, ঠিক আছে? এখন চেঞ্জ হয়েছে, কি দিয়েছে আমরা বলবো, ঠিক আছে? যে কোনো স্প্রে, যে স্প্রে বলতে কি যার মধ্যে থেকে ঠান্ডা বেরোচ্ছে, সেটা বডি স্প্রে হতে পারে, এটা রুম স্প্রে হতে পারে, ফোম হতে পারে, কীটনাশক হতে পারে, পলিথিন হতে পারে, এগুলো যে কোনো জিনিসের মধ্যে যেটা স্প্রে তার মধ্যে সিএফসি থাকবে। এখন কি দিয়েছে, চেঞ্জ করেছে ওটা, ঠিক আছে? এই সিএফসি দিয়েছে এখন। তো সিএফসি তার মধ্যে থাকে, রঙের মধ্যে থাকে, ঠিক আছে, প্লাস্টিকের মধ্যে থাকে, পেস্টিসাইড যেটাকে আমরা কীটনাশক বলে থাকি তার মধ্যে থাকে, বা যে কোনো জিনিস ঠান্ডা করতে ফ্রিজ, এসি আগে ইউজ করা হতো। 2010-11 সাল নাগাদ
ফ্রি এসি যখন বিক্রি হতো বাইরে লেখা থাকতো সিএফসি ফ্রি, এখন আমরা দেখতে পাই না, ঠিক আছে? সিএফসি ফ্রি, ক্লোরো কার্বন ফ্রি। কেন আগেকার দিনের এসি, আমি যদি আজ থেকে 20 বছর পিছনে চলে যাই, তো 2005 সালে ধরে চলে গেলাম, তো আগেকার দিনে কি হতো যে বায়ুমণ্ডলে যে সিএফসি গ্যাস, যেগুলো কুলার বা এয়ার কন্ডিশনের মধ্যে ইউজ করতো, চিল ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এখনকার ঠান্ডাটা দেখবে একটু কমফর্টেবল, সেই ভয়ঙ্কর চিল ঠান্ডাটা কিন্তু নেই। সিএফসি কি করে যে কোনো জিনিসকে এক্সট্রিম ঠান্ডাটাকে ট্রিগার করতে হেল্প করে, প্রচন্ড তাড়াতাড়ি ঠান্ডা করে দেয়, ঠিক আছে? তো এখন ইউজ করা যাবে না, কিন্তু পরিবেশের ক্ষতি করে, ক্লোরিনটাকে ম্যাসিভ রিলিজ করছে, ঠিক আছে? তো সেটা ইউজ করা যাবে না। তাহলে এখন সিএফসির পরিবর্তে কি কি ইউজ করতে বলছে? বলছে এখন সিএফসির পরিবর্তে ইউজ করো এইচসিএফসি। এখন সিএফসির পরিবর্তে ইউজ করে যাবে এইচসিএফসি, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রো ফরম্যাট, ঠিক আছে? বা আমরা বলতে পারি হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন ছাড়া ইউজ করতো, বা হাইড্রেটেড সিএফসি, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, সিএফসির যে ক্ষতিকারক ভয়ঙ্কর ব্যাপারটা সেটার পরিমাণটা কমে যাচ্ছে। এবার আমরা একটু আগেই দেখলাম যে সিএফসি বায়ুমণ্ডলের ক্ষতি করছে। এবার সিএফসি বায়ুমণ্ডলে কত পার্সেন্ট ক্ষতি করছে? আমরা দেখলাম যে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ক্ষতি করছে কত, 0.5%। তাহলে সিএফসি প্রতি বছর বায়ুমণ্ডলে ক্ষতি করছে কত? সিএফসি প্রতি বছর বায়ুমণ্ডলে ক্ষতি করছে 5%। ক্লোরোফ্লুরোকার্বন প্রতি বছর বায়ুমণ্ডলে ক্ষতি করছে কত, 5% ক্ষতি করছে, ঠিক আছে? বায়ুমণ্ডলে 5% ক্ষতি করছে বলতে, প্রতি বছর 5% ক্ষতি করছে বলতে কি বোঝাচ্ছে? যে বায়ুমণ্ডলের সমস্ত যা ক্ষতি হচ্ছে, প্রত্যেক বছর যা ক্ষতি হচ্ছে, তার মধ্যে সিএফসির কন্ট্রিবিউশন হচ্ছে 5%, ঠিক আছে? আমরা যেমন বললাম যে কার্বন ডাই অক্সাইড বা CO2 0.5% হারে প্রতি বছর বাড়ছে, এখানে বলতে পারি সিএফসি 5% রেটে পার ইয়ার কি করছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে সিএফসি 5% রেটে পার ইয়ার ইনক্রিজ করছে, প্রতি বছর 5% হারে সিএফসির পরিমাণ বাড়ছে। বায়ুমণ্ডলের যে ক্ষতি হচ্ছে CO2, মানে বায়ুমণ্ডল বলতে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে ক্ষতি হচ্ছে, CO2 কত পার্সেন্ট রেসপন্সিবল ছিল? 50 to 60%। সিএফসি কত পার্সেন্ট রেসপন্সিবল? সিএফসি তার জন্য রেসপন্সিবল হচ্ছে 15 to 25% সিএফসি রেসপন্সিবল, ঠিক আছে? 15 to 25% সিএফসি রেসপন্সিবল। এবার আমাদের এখানে মেন আলোচনার পার্ট, এই যে 15 থেকে 25%, এবার হচ্ছে মেন আলোচনার পার্ট কি, ক্ষয় করার ক্ষমতা বেশি যদি বলে কোন গ্যাসের, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে ক্ষমতা বেশি কিন্তু সিএফসি। কেন? আমাদের CO2 থেকে সিএফসি 20,000 টাইমস মোর পাওয়ারফুল। এই জায়গাটা ভালো করে বুঝবে যে সিএফসি, CO2 থেকে, কার্বন ডাইঅক্সাইডের থেকে সিএফসি 20,000 গুণ বেশি ক্ষয় করার ক্ষমতা রাখে। মানে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড গুলোকে, রেডিয়েশনটাকে 20,000 গুণ বেশি অ্যাবজর্ব করে নিতে পারবে, মানে ওর অত গুণ ক্ষয় করার ক্ষমতা বেশি, 20,000 টাইম কিন্তু, হ্যাঁ। বাট ও কতটা অ্যাবজর্ব করছে না, কেন? বায়ুমণ্ডলের সিএফসি এখনো সেই ভয়ঙ্কর মাত্রায় যায়নি যেখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষয় করার ক্ষমতাটাকে বিট করে বেরিয়ে যাবে। আর যদি ওই জায়গায় সিএফসি চলে যেত, আমরা আজকে খোলা আকাশের নিচে নর্মালি নিঃশ্বাস নিয়ে ঘুরে বেড়াতে পারতাম না, ঠিক আছে? আমাদের মাস্ক লাগিয়ে, মানে অক্সিজেন মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াতে হতো। তো সিএফসি সেই জায়গায় যায়নি, আগামী দিনে যাওয়ার পসিবিলিটিস কম। কেন পসিবিলিটিস কম? এত অ্যাকশনস হচ্ছে তো এমনি নয়। তো 20,000 টাইমস মোর পাওয়ারফুল দ্যান CO2, ওকে? কিন্তু ক্ষয় বেশি করছে কিন্তু, দ্যাট ইজ আমাদের CO2, আর এর দ্বিতীয় পরিমাণে। তো সিএফসির ক্ষেত্রে এই পয়েন্টগুলো মাথায় রাখবে। এবার যদি একটা জিনিস আমরা এখানে আলোচনা করি, দেখ, কখনো যদি জিজ্ঞেস করে যে এই CFC11 কত পার্সেন্ট ক্ষতি করছে, CFC11 মাথায় রাখবে 22% ক্ষতি করছে, ঠিক আছে? আর বাকি সিএফসি যতগুলো আছে সবকটা মিলিয়ে, মানে সিএফসি ধরো যা ক্ষতি করছে, সিএফসি যা ক্ষতি করছে, তার মধ্যে CFC12 করছে 46%, 22% করছে CFC11, বাকিগুলো CFC122, 131 এই পার্টগুলো করে দিচ্ছে, ওরা বাকিটা ক্ষতি, মানে সিএফসির মধ্যে, ওভারঅল নয় কিন্তু, ওকে? এই দুটো পার্ট দেখলাম। নেক্সট আমরা দেখবো হচ্ছে, দ্যাট ইজ আমাদের, আমরা বলতে পারি মিথেন, ওজোন, এই গ্যাসগুলো রয়েছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে, দ্যাট ইজ আমাদের মিথেন। আমরা 3 নম্বর দিয়ে বলতে পারি দ্যাট ইজ CH4, মিথেন।
এবার দেখ আমরা এটা জানি CH4 মানে মিথেন, চলো মিথেন লিখে দিচ্ছি, মিথেন। আমরা এখানে বলতে পারি মিথেন বলতে কি, দেখো মিথেন কোথায় পাওয়া যায়। মিথেন সাধারণত আমরা জানি যে গবাদি পশুর মলমূত্র, বিশেষ করে যেগুলো ডোমেস্টিক অ্যানিমেল তাদের ল্যাট্রিন ইউরিনের মধ্যে পাওয়া যায়। এছাড়া হচ্ছে আমাদের যেগুলো ধরে নাও মোটামুটি ধান ক্ষেত, প্যাডি ফিল্ড, ওখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। পেস্টিসাইডস বা কীটনাশক ওখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বরফের মধ্যে লক্ষ লক্ষ টন মিথেন ওর মধ্যে আবদ্ধ অবস্থায় পড়ে আছে। বরফ গললেই মিথেন উন্মুক্ত হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর মিথেন এই বায়ুমণ্ডলের বর্তমানে প্রেজেন্টে বায়ুমণ্ডলের মিথেনের পরিমাণ কত? 1.92 ppm। পরিমাণটা কম, দেখে লাগছে কম, যে এত কার্বন ডাইঅক্সাইডে দেখে নিয়ে যে 280 ppm, 400, 450, ওই তুলনায় কম, বাট অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা কিন্তু কম না, ঠিক আছে, ওর তুলনায় কম। তাহলে 1.92 ppm আমরা বায়ুমণ্ডলে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে পার্সেন্টটা দেখতে পাচ্ছ 1.92 ppm, এটা 2000 সাল, এই সময় ছিল 1.75 ppm। তোমাদের মনে হতে পারে যে স্যার বারবার 2000 সালটা কেন বলছে, অন্য কোনো সালের কথা বলছে না কেন? 2000 সালে গ্লোবালি সমস্ত গ্যাসের পরিমাপ করা হয়েছিল। কেন করা হয়েছিল তার রিজনটা আমরা বলছি। করা হয়েছিল তার রিজন হচ্ছে 2002 সালে তোমাদের মনে আছে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে একটা মিটিং হয়েছিল। কবে হয়েছিল? 1992 এর 10 বছর পর। 1992তে হয়েছিল মিটিং ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, 10 বছর পর। অর্থাৎ সাউথ আফ্রিকায় যেটা হয়েছিল জোহানেসবার্গে 10 বছর পর 2002 সালে যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ে কি বলা হয়েছিল? 2002 সালের মিটিংয়ে বলা হয়েছিল যে বায়ুমণ্ডলে কোন কোন গ্যাসের পরিমাণ কত বেড়েছে। মিটিংয়ের দিন তো রিডিং নেওয়া হয় না, রিডিংটা তো আগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হচ্ছে সারা পৃথিবীতে সাবস্টেশন তৈরি করে। 2000 সালে তার রিডিং নেওয়া হয়েছিল, এটা একটা গ্লোবাল রিডিং। আর এখন তেরম ভাবে হয় না, এখন তো স্যাটেলাইট সব কাজ করে দেয়, ঠিক আছে, কাউকে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতো না, স্যাটেলাইট সবকিছু রিডিং দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এই পরিমাণ আমাদের বলেছিল, যেগুলো আমরা কোথা থেকে পাচ্ছি। এই CH4 থেকে, CH4 মানে মিথেন CO2 থেকে কত গুণ বেশি পাওয়ারফুল? 25 টাইমস। মানে আমি বলতে পারি CH4 মানে কি, আমি অলরেডি লিখেছি মিথেন, তাহলে CH4 দ্যাট ইজ মিথেন ইজ 25 টাইমস, 25 গুণ মোর পাওয়ারফুল দেন CO2। মাথায় রাখবে, ডেটা ভিত্তিক কোশ্চেন, হালকা ফুলকা কোশ্চেন নয়। মিথেন কোথায় পাওয়া যায় দেবে না, SLST তো দেবে না, এক্সপেক্ট রাখবে না, এক্সপেকটেশন কোশ্চেন রাখবে না, এই ডেটা বেসিক কোশ্চেন দেবে। ডেটা বেসিস কোশ্চেন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে, একটু অ্যাভয়েড করে বা ভুল করে চলে আসে। এরকম 2-4টে ডেটা বেসিস কোশ্চেন আমাদের ঠিক করে আসতেই হবে, এনি হাউ, ঠিক আছে। তো মিথেন ইজ 25 টাইমস মোর পাওয়ারফুল দেন CO2, যেটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে। এবার এই যে CO2 প্রতি বছর কত, মানে বায়ুমণ্ডলে যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং দেখছি বা গ্রিন হাউস দেখছি, যে বায়ুমণ্ডলে গ্রিন হাউস দেখছি, যার ফলাফলটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, যার ফলাফলটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্রিন হাউসটা, আমরা তো আর গ্রিন হাউস ফেস করছি না, আমরা গ্লোবাল ওয়ার্মিং ফেস করছি, যার ফলাফলটা এই যে আমাদের এত গরম লাগছে, এত হিউমিডিটি, ডেফিনেটলি এর পিছনে গ্লোবাল ওয়ার্মিং এর রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক আছে। তো গ্রিন হাউস এই বৃদ্ধির পিছনে বা গ্লোবাল ওয়ার্মিং হওয়ার পিছনে আমাদের CH4 বা মিথেনের ভূমিকা কত? CH4 বা মিথেনের ভূমিকা হচ্ছে 15 থেকে 20%। তাহলে মাথায় রাখো, কার্বন ডাইঅক্সাইডে বলেছিলাম 50 থেকে 60%। আমরা অলরেডি বলেছি যে CFC-তে বলেছি 15 থেকে 25% বা 15-20% মতো। এটা হচ্ছে 15 থেকে 20%, অলমোস্ট সেম রেঞ্জে। CFC আর বলতে পারো হচ্ছে মিথেন অলমোস্ট সেম পরিমাণে রেসপন্সিবল। মিথেন এত ভূমিকা নিচ্ছে কি করে? দেখো, এগ্রিকালচারাল ল্যান্ড প্রচুর আছে, এক, ডোমেস্টিক অ্যানিমেল প্রচুর আছে, আর দুটোই ভেবে দেখো ভারতেও প্রচুর আছে। তাহলে ভারতে CH4 বা মিথেনের ভূমিকা অনেক বেশি। তাহলে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে কি হচ্ছে, বিশেষ করে নর্থ পোলের দেশগুলোতে, নর্থ পোল সারাউন্ডিং এর দেশগুলোতে, আর্কটিক রিজিয়ানে বরফ গলছে,
কারণ দক্ষিণ গোলার্ধে তো জলভাগ বেশি, তাহলে বরফ গলছে। বরফ গললে বরফ থেকে কি বেরিয়ে যাচ্ছে? বড় বড় চাই ভেঙে যাচ্ছে। বরফ গললে তার মধ্যে থেকে যে CH4 যেটা আবদ্ধ অবস্থায়, লকড অবস্থায় যেটা ওর মধ্যে ছিল, ওটা কি হচ্ছে? ওপেন হয়ে যাচ্ছে, এক্সপোজ ইন্টু দ্য ওপেন এয়ার, বায়ুমণ্ডল উন্মুক্ত হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। যদি বরফ গলার পরিমাণ কমাতে পারি আর চাষের জমিতে যদি পেস্টিসাইড কম ইউজ করতে পারি চাষের জন্য, CH4কে আমি অনেকটা 30-40% কমিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো সেই দিকে কাজ চলছে। যাতে আর এটাকে কমানোর জন্য কি ভূমিকা করতে হবে? কার্বন ডাইঅক্সাইড কমাতে হবে। এটাকে কমানোর জন্য কার্বন ডাইঅক্সাইড মানে বাড়লে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, আর কার্বন ডাইঅক্সাইড বাড়ছে মানে ডেফিনেটলি CH4 বাড়ছে, ডেফিনেটলি বাড়তেই হবে, রিলেটেড একদম। তাহলে আমি যদি CO2 কে বেশি কমাই আর CH4কে CO2কে বেশি কমাবো, আর সেই CFC-কে একটু কম কমাতে পারি, বাকিগুলো অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। কেন? বাকিগুলো বাড়ছে, ওদের কাঁধের উপর ভর রেখে বেড়ে যাচ্ছে, ওর উপর রেসপন্সিবল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এই পয়েন্টটা, মিথেন ইজ 25 টাইমস মোর পাওয়ারফুল দেন CO2। আর এই মিথেন প্রতি বছর কত পার্সেন্ট করে বাড়ছে? 1.1% করে বাড়ছে। 1.1% পার ইয়ার কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। প্রতি বছর মিথেন 1.1% হারে বৃদ্ধি পাচ্ছে। এই পয়েন্টগুলো মাথায় রাখবে। হয়ে গেল। নেক্সট পরবর্তী স্লাইডে আমরা যাব। পরবর্তী স্লাইডের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে দ্যাট ইজ আমাদের আরেকটা কথা, হ্যাঁ, যেটা হচ্ছে যদি মিথেন যদি আমাদের যদি এক্সপোজড হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, বা বিশেষ করে যদি আমাদের বরফ যদি গলতে থাকে, যেটা আমরা জানি বরফ গললে সি লেভেল রাইজ করে যাবে, বায়ুমণ্ডলে মিথেন এত পরিমাণ বেশি বেড়ে যাবে, তাতে কি হবে? ও অক্সিজেনকে ভেঙে দিতে শুরু করবে আস্তে আস্তে। আর অক্সিজেনকে যদি ভাঙতে শুরু করে, তা স্বাভাবিক পরিবেশের ক্ষতিটা, ম্যাসিভ পরিমাণে ড্যামেজটা হতে থাকবে। ওকে, নেক্সট আমরা বলতে পারি এবার নেক্সট আমাদের হলো 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর হচ্ছে আমাদের ওজোন, O3। এবার O3 আমাদের কি করছে? ওজোন, ওজোন গ্যাস আমরা পাচ্ছি কি? ফসিল ফুয়েল বার্ন করলে। ফসিল ফুয়েল থেকে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড বেরোয় না, ওজোনে বেরোচ্ছে। আর ওজোন কোথায় রয়েছে? বায়ুমণ্ডলে, স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারের এরিয়া কত? 18 থেকে 50 কিলোমিটার। তার মানে 18 থেকে 50 কিলোমিটার কি পুরোটাই কি ওজোন রয়েছে? ডেফিনেটলি নয়, পুরোটা ওজোন নেই। তাহলে ওজোন কতটা রয়েছে? ওজোন রয়েছে 20 থেকে 35 কিলোমিটার অবধি এবং স্ট্র্যাটোস্ফিয়ার। এটা ওজোন O3 প্রেজেন্ট, ওজোন উপস্থিত রয়েছে। কিন্তু ওজনের যদি বলে কনসেন্ট্রেশন বা হাই ডেন্সিটি, বা হাই ডেন্সিটি, কনসেন্ট্রেশন বা হাই ডেন্সিটি ওজনের কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? সিম্পল 20 থেকে 25 কিলোমিটার। 20 থেকে 25 কিলোমিটার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এবার এখানে একটা মজার বিষয়, পরীক্ষায় আসা কোশ্চেন, কি কোশ্চেন? বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক কোথায় দেখতে পাওয়া যায়? The maximum concentration of ozone gas বা ওজোন লেয়ার found at option A 20 কিলোমিটার, অপশন বি 25 কিলোমিটার, অপশন সি 30 কিলোমিটার, অপশন ডি 35। 20, 25, 30, 35। তোমরা 30-35 করবে না, কেন? কনসেন্ট্রেশন বা ডেন্সিটি কোথায় আছে? 20 থেকে 25 আমরা লিখেছি, আর অপশনে এ তে বসে আছে 20, বিতে বসে আছে 25। তোমাদের এই দুটো নিয়ে কনফিউশন হবে, দুটোই অপশন এ তে বিতে বসে আছে। অ্যান্সার কোনটা করবো বা অ্যান্সার কোনটা নিয়েছে? 20টা অ্যান্সার নিয়েছে। ঠিক আছে, যদি সিঙ্গেল ডিজিটে বলে কত কিলোমিটার থেকে দেখা যাচ্ছে ঘনত্ব বেশি, 20 কিলোমিটার। যদি রেঞ্জ বলে দেয় যে 20 থেকে 25, 25 থেকে 30, তখন হবে 20 থেকে 25 কিলোমিটার। অ্যান্সার দু রকমের হয়, একটা হয় ডেটা হয়, একটা হচ্ছে রেঞ্জে, একটা হচ্ছে সিঙ্গেল ডিজিটে। কেন এগুলো তো হয় না যে 25 কিলোমিটার যেমনি পেরিয়ে গেল আর এক ফোঁটাও দেখতে পাবে না, ওরকমভাবে বায়ুমণ্ডলে হয় না। ঠিক আছে, 20 থেকে যত 25-এর দিকে যাবে, পরিমাণটা আস্তে আস্তে তুলনামূলক কমতে থাকে, 25-এর থেকে একদম খুবই কম, নগণ্য পরিমাণে চলে আসে। ঠিক আছে, তাহলে এই অঞ্চলে আমরা 20 থেকে 25 কিলোমিটার হারে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে ওজোন গ্যাস দেখছি, O3 মানে তো ওজোন। ওজোন, এই বায়ুমণ্ডলে ওজোন গ্যাস প্রতি বছর কত পার্সেন্ট হারে বাড়ছে? 0.5% থেকে 2% হারে বাড়ছে পার ইয়ার। তাহলে পার ইয়ার, এভরি ইয়ার আমরা বলতে পারি যে 0.5% থেকে 2% হারে বাড়ছে এই গ্যাসটা প্রত্যেক বছর।
যেটা আমাদের কাছে একটা অ্যালার্মিং সাইন, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের একটা চ্যাপ্টার অলরেডি দেওয়া আছে ওজোন হোল। ওজোন হোল, ওজোন আমরা কি ক্ষতি করে লাস্ট ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে হার্মফুল ইউভি রেডিয়েশন থেকে প্রোটেক্ট করে, যেগুলো স্কিনে লাগলে মেলানোমা দেখা যায়, এবং নর্থ আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি দেশগুলোতে ওখানকার লোকেদের স্কিনের মধ্যে একটা চাকা চাকা রোগ দেখা যায়, দেখে মেলানোমা আমরা বলছি। মেলানিনকে, ত্বকের মেলানিনকে অ্যাক্টিভ করে দিচ্ছে, হয়ে গেল। এবার এই যে ওজোন স্তর যে ক্ষয় পাচ্ছে, স্বাভাবিকের তুলনায় ক্ষয় পাচ্ছে, তবেই তো আমাদের ওজোন হোলটা বড় হচ্ছে, আর তবেই তো ওজোন গ্যাস আমাদের বেশি পরিমাণ ঢুকছে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বেশি পরিমাণে ঢুকছে, ওজনটা ক্ষয় পাচ্ছে বলেই। তার মানে এখান থেকে ওজোন গ্যাসের যে পরিমাণটা বাড়ছে, বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাসের পরিমাণ বাড়ছে, এই কথাটা প্রথম কে বলে? জর্ডন ডবসন। জর্ডন ডবসন, যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ বাড়ে। এই জর্ডন ডবসন ব্যক্তিটাকে, সেই ব্যক্তি যে বলেছে ওজোন হোল ক্রমশ বড় হচ্ছে, তার ফলে ইউভি রেডিয়েশন এন্টার করছে, ইনফিল্ট্রেট করছে। এই জর্ডন ডবসন যে ওজোন হোলের কথা বলেছে, ওই বায়ুমণ্ডলে ওজনের পরিমাণটা যে বাড়ছে সেই কথাটা বলেছে, ঠিক আছে, পরিমাণটা যে বাড়ছে সেই কথাটা বলেছে, হয়ে গেল। তাহলে এই ডেটাগুলো আমাদের মাথায় রাখবে এখানে। নেক্সট আমরা যদি যাই, আমরা দেখব যে 5 নম্বরে আমাদের জলীয় বাষ্প, দ্যাট ইজ আমরা ওয়াটার ভেপার বলতে পারি। এ একটা বিশাল রোল প্লে করছে ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার কি রোল প্লে করছে জলীয় বাষ্প? দেখো আমরা জানি কি, জলীয় বাষ্প মানে তো H2O। H2O, ঠিক আছে, জলীয় বাষ্প মানে H2O। বায়ুমণ্ডলে যদি জলীয় বাষ্প বাড়ে, জলীয় বাষ্প বাড়ার মানে কি, টেম্পারেচারও বাড়ছে, টেম্পারেচারও বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলে যদি জলীয় বাষ্প কমে, তাহলে তাপমাত্রাও কমছে। তার মানে একটা কমলে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা বাড়বে। কি রিলেশন? সিম্পল রিলেশন বা সরল সম্পর্ক। জলীয় বাষ্প বাড়বে, তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প কমবে, তাপমাত্রা কমবে। তাহলে আমাদের যে এত গরম লাগছে, যেটাকে আমরা বলি হিউমিডিটি আজকে বেশি বলে আমাদের গরম লাগছে, হোয়াট ইজ হিউমিডিটি? ওয়াটার ভেপার, নাথিং এলস। তাহলে আমাদের হিউমিডিটি হচ্ছে ওয়াটার ভেপার, আর্দ্রতা হচ্ছে ওয়াটার ভেপার, ঠিক আছে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ছে, মানে জলীয় বাষ্প বাড়ছে মানে তাপমাত্রা বাড়ছে, আর্দ্রতা কমছে মানে জলীয় বাষ্প কমছে মানে তাপমাত্রা কমছে। দ্যাট ইজ ডিরেক্ট রিলেশন, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখবো, ওকে। এবং এই ওয়াটার ভেপার কি করে, বায়ুমণ্ডল থেকে অনেক সময় আমাদের হিটটাকে কিছুটা হলেও অ্যাবজর্ব করে নেয়, কিছুটা একটা লেভেল অব্দি অ্যাবজর্ব করে নেয়। এবার এই ওয়াটার ভেপার যদি 100% স্যাচুরেটেড হয়ে যায়, মানে জলীয় বাষ্প সম্পৃক্ত বায়ুতে, মানে 100% জলীয় বাষ্প আছে, ও তা নিতে পারবে না, তখন ও আর এক্সেস লোডকে সামলাতে পারছে না, ওকে। দেখো আমাদের যে কটা পড়লাম গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিং এর গ্যাসের জন্য, তার থেকে সব থেকে কম ইম্প্যাক্টফুল দ্যাট ইজ আমাদের ওয়াটার ভেপার। আর ওয়াটার ভেপারকে আমি চাইলেও যে কোনো কিছু ব্যবহার কম করে ওয়াটার ভেপারকে আমি কমিয়ে দেবো, পারবো না, এগুলো আমাদের দ্বারা। কেন? এ তো সাইকেল একটা, জলীয় বাষ্প হবে, সূর্য তাপমাত্রা দেবে, জলীয় বাষ্প, এবার সূর্য দেখো যত বেশি হিট দেবে, টেম্পারেচার যত বাড়বে, জলীয় বাষ্প তত বেশি উঠবে। রিলেশনটা দেখো, যে সূর্যতে ইনসোলেশন যত হবে, তাপমাত্রা তত বাড়ছে, তাপমাত্রা যত বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ তত বাড়বে, জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে খুব স্বাভাবিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। জলীয় বাষ্প বাড়ছে, জলীয় বাষ্প বাড়া মানে কি, হিটটা, টেম্পারেচারটা বেড়েছে, টেম্পারেচার বাড়া ফলে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া বেড়ে যাবে। মানে উদ্ভিদের পাতায় কি থাকে, ফটোসিনথেসিস, যে বলি আমরা ফটোসিনথেসিস, ফোটন কণা থাকে, ফোটন, যে সূর্যালোকের আলোয় ফোটন কণা কি হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। তাহলে গাছের মধ্যে রেসপিরেশন আরো বেড়ে যাবে, ফটোসিনথেসিস রেট যেটাকে আমরা বলছি, ফটোসিনথেসিস রেট আরো বেড়ে যাবে, ফলে গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করবে। তার মানে কি হচ্ছে, অ্যাক্টিভিটি বেশি হচ্ছে জীবমণ্ডলে। তার মানে জলীয় বাষ্প তার পিছনে রেসপন্সিবল। তাই জলীয় বাষ্প আমি কমাতে পারবো না, যাতে বায়ুমণ্ডলে হিট যাতে কমে, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বনকে কন্ট্রোল করব, 3, 4, 5 অটোমেটিক নিচে চলে আসবে, ঠিক আছে। এই জন্য যত কিছু প্রিকশন নেওয়া হয়, প্রিকশন বলতে আমি বলি তোমাদের যেটা বললাম 1992, আমরা যেটা বললাম 1992 রিও ডি জেনিরো, রিও ডি জেনিরো, 2002 জোহানেসবার্গ, কোথায়, সাউথ আফ্রিকা,
তাহলে এইগুলোতে কি হয়েছে, কিসের উপর জোর দেওয়া হয়েছে? গ্লোবাল ওয়ার্মিং যাতে কমানো যায় তার পিছনে জোর দেওয়া হয়েছে। সব গ্যাসের উপর না, CO2 আর CFCর উপর মেন ফোকাস করা হয়েছে, এগুলো যাতে ব্যবহার হয় সেগুলোকে কমাও। এই জন্য এখনকার এসিগুলোতে কি করা হয়, HCFC ইউজ করা হয়, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, অ্যামোনিয়া ইউজ করা হয়, CFC ইউজ করা হয় না, ঠিক আছে? তো সেগুলো, তো CO2 CFC এগুলোর পরিমাণটাকে কমাতে কথা বলা হচ্ছে। এবার এগুলো যদি বাইরে বেরিয়ে যায়, গ্লোবাল ওয়ার্মিং মানে ইম্প্যাক্ট, ফলাফল, এগুলো যদি বাইরে বেরিয়ে যায়, ফার্স্ট কি হবে? সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে, সমুদ্রের সি লেভেল বেড়ে যাবে, বরফ গলছে, তো মিথেন বেরিয়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়ছে, বরফ গলছে, সমুদ্রের সি লেভেল ফার্স্ট রাইজ করবে। সি লেভেল যদি রাইজ করে, ভারতের কোস্টাল রিজিয়ন বিশেষ করে মুম্বাই, চেন্নাই, কলকাতা, মেট্রোপলিটন সিটিগুলোর কথা বলছি, বাংলাদেশ, ইজিপ্ট, এই যে ছোট ছোট দেশগুলো আইল্যান্ডের মতো, এগুলো অনেকটা জলের তলায় চলে যাবে, পুরোটা না, মালদ্বীপে হয়তো অস্তিত্বই থাকবে না, ঠিক আছে? তো আইল্যান্ডিয়ান কান্ট্রিগুলোকে খুঁজেই পাওয়া যাবে না, ভারতের আন্দামান নিকোবর হয়তো গায়েব হয়ে যেতে পারে। তো এটা হতে পারে, সমুদ্রের জলতলের লেভেল রাইজ করবে, ঠিক আছে? বর্তমানে বলা হচ্ছে যেই পরিমাণ মানে বরফ গলছে, সেই পরিমাণ গলার ফলে বছরে 2 থেকে 2.5 সেন্টিমিটার হলে জলতল বাড়ছে। যদি এটা এইভাবে বাড়তে থাকে, 2050-এর মধ্যে পৃথিবীর একাধিক উপকূলীয় শহর, কোস্টাল সিটিজ আর থাকবে না ম্যাপের মধ্যে। তো সেই দিকে বড় বড় অ্যাকশন বা প্রিকশন অলরেডি নেওয়া হচ্ছে। ওকে, 2 নম্বর যদি বলি আমরা, পৃথিবীতে স্যালাইন ওয়াটারের পরিমাণ বেড়ে যাবে, জল বেড়ে যাচ্ছে, তো স্যালাইন ওয়াটার বেড়ে যাবে। স্যালাইন ওয়াটার বা লবণাক্ত জল যদি বেড়ে যায়, তাহলে আমাদের চাষের জমি কমে যাবে। লবণাক্ত জমি জল বেড়ে যাওয়া মানে তো তো বিভিন্ন চাষের জমিতে জল ঢুকবেই ফ্লাডেড হয়ে, চাষের জমির পরিমাণ কমে যাবে, তার মানে জমিগুলো লবণাক্ত হয়ে যাবে, চাষের জমির পরিমাণ কমে যাবে, তারপরে কি হচ্ছে, ফসল প্রোডাকশন বা এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের একটু হ্রাস দেখা যাবে, একটু কমে যাবে প্রোডাকশন। শীতের দেশে যে রোগগুলো হতো না, কেন শীতকালীন দেশ তো সবসময় টেম্পারেচার বেশিরভাগ ক্ষেত্রে মাইনাস বা নিয়ার টু 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি কাছাকাছি থাকছে, তাহলে ওদের টেম্পারেচার গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে, ওদের টেম্পারেচারটা কমে যাচ্ছে। ধরো আগে ছিল -10 ডিগ্রি সেলসিয়াস, এখন সেই টেম্পারেচারটা কমে গিয়ে -2 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। ধরো কানাডার একটা জায়গায় টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, ওটা এখন কমে গিয়ে -5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। তার মানে কি, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তারপরে টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে যে রোগগুলো হয়, বিভিন্ন জ্বর যে রোগগুলো হয়, বা বিভিন্ন এনকেফ্লাইটিস বা জলজ যে রোগগুলো হয়, যেটা আমাদের এদিকে বা আফ্রিকান কান্ট্রিগুলোতে দেখা যায়, তোমরা দেখো আফ্রিকার বাচ্চাগুলো পানীয় জলের খাদ্য পুষ্টির সমস্যায় ভুগছে, সেগুলো ওখানে সৃষ্টি হয়ে যাবে আস্তে আস্তে, ওখানে তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? মানুষের ইমিউনিটি ম্যাসিভ হারে কমে যাবে। ইমিউনিটি ম্যাসিভ হারে কমা মানে কি, আমাকে যদি নিয়ে গিয়ে এখান থেকে সিয়াচেনে রেখে দেওয়া হয়, তুমি এখানে থাকো বা লাদাখে থাকো, এখানে আগামী জীবন থাকতে হবে, ওখানকার সিচুয়েশনের সঙ্গে বা ওয়েদারের সঙ্গে, ক্লাইমেটের সঙ্গে আমার বডি এতদিন অ্যাডাপ্ট হয়নি, মানিয়ে নেওয়া খুব ডিফিকাল্ট রিমেইনিং টাইমে, ঠিক আছে? ওখানকার বাচ্চাদেরকে যে তুলে নিয়ে এখানে এসে বলো যে এখানে থাকো, ও এত গরমে থাকতে পারবে না, ঠিক আছে? এই জন্য পাহাড়ি এলাকার কুকুরগুলোকে দেখে কিরকম দেখতে, আর আমাদের এখানকার দেখেছো তো ঠিক সিমিলার। তো অ্যাডাপ্টেশনটা সহজে হবে না, আমাদের এখানকার রোগগুলো ওখানে চলে যাবে, আর আমাদের তো গরম, এখানে আরো গরম বেড়ে যাবে, আর আমাদের এখানে যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলো আস্তে আস্তে ওখানে চলে যাবে। তার ফলে কি হচ্ছে, আমাদের সিচুয়েশনটা আস্তে আস্তে টিপিক্যাল জায়গায় কনভার্ট হয়ে যাবে, এখানে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সিটা অনেকটা পরিমাণ কিন্তু কমে যাবে, এবং মানুষের কাছে আমরা বলতে পারি যে মানুষ সাধারণ লাইফের সঙ্গে লিড করতে পারবে না। এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বলতে পারি যে পিভিসির যে পাইপগুলো হয়, পলিভিনাইল ক্লোরাইড, ওই যে পাইপগুলো হয়, আস্তে আস্তে ভেঙে যাবে, আস্তে আস্তে ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, গ্যাসের পাইপগুলো ভেঙে যাবে, মানে কি হচ্ছে, পুরো ইকোসিস্টেম ড্যামেজ হয়ে যাবে। আমরা দেখছি শুধু মানুষের সমস্যা হবে, চাষবাসের সমস্যা হবে না, পুরো ইকোসিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে। তো এখন থেকে যদি আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করা কন্ট্রোল করি, তাহলে কি এটা বন্ধ হয়ে যাবে? দেখো, আগামী জেনারেশনের জন্য পরিমাণটা অনেকটা কমে যাবে, কিন্তু এরকম হবে না যে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব না বলে কাল থেকে ঠিক হয়ে যাবে। কেন, এতদিন যেগুলো ব্যবহার করে এসছি এর জন্য আগামী 50-60 বছর সাফার করতে হবে। কিন্তু এখন থেকে যদি বন্ধ করে দিই বা পরিমাণটা যদি কমিয়ে দিই, মানে যতটুকু দরকার ততটুকুই করবো, যেটা পরিবেশের জন্য অ্যাকসেপ্টেবল, পরিবেশ নিতে পারবে, সেইটুকু ধাক্কাটা সামলাতে পারবে, সেইটুকু যদি করে নিতে পারি, নেক্সট 50 ইয়ার্স, আপকামিং 50 ইয়ার্স, 50 বছর যে পরের পৃথিবী, সেটা অনেকটা ডেভেলপড হবে, ঠিক আছে? তো সেই দিকেই কিন্তু কাজ করা হচ্ছে, সেই দিকেই কাজ করা হচ্ছে। তো বেটারমেন্টের জন্যই সেই কাজ করা হচ্ছে। আর
কালকে দেখলে বিশ্ব পরিবেশ দিবস ছিল 5ই জুন। তো যেখানেও এই বিষয়ের উপর একাধিক থিম ভারত সরকার ক্রিয়েট করেছে। এবং আমরা যে বলি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, যেটাকে ইপিএ বলা হয়, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 সাল, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ইপিএ। ওই অ্যাক্টে কি বলা হচ্ছে, পরিবেশ সংক্রান্ত এমন কিছু করা যাবে না যেটা পরিবেশের ক্ষতি করছে। এবার পরিবেশের ক্ষতি বলতে তুমি একটা পূর্ণবয়স্ক গাছকে গিয়ে জঙ্গলে কাটতে শুরু করে দিচ্ছ, পরিবেশের ক্ষতি। কিন্তু 1986 অ্যাক্ট অনুযায়ী তোমাকে কিন্তু অ্যারেস্ট করে নেবে। বুঝতে পারছো? যেরকম না যে আমি তো গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউসের পিছনে আমার তো ভূমিকাই নেই, ঠিক আছে? এই গাছ কাটার পেছনে ওই জন্যই বলা হচ্ছে মানে জঙ্গলে গিয়ে নিজের মতো গাছ কাটা, তো এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এবার তুমি বলবে স্যার অনেক কেউ তো আছে জঙ্গলে গিয়ে গাছ কেটে নিয়ে আসছে, পড়ে থাকা গাছও তুলে আনতে পারবে না, সরকারের নিয়ম আছে। সরকারের এজেন্সি তুলবে বা সরকারের এজেন্সি পারমিশন নিয়ে কাউকে অথরিটি দেবে, কাউকে লিজ দেবে, তারা তুলবে, তো কন্ট্রাক্টর তুলবে, তার থেকে সরকার টাকা নেবে, ঠিক আছে? এবার সেখান থেকে তুমি কেন, আলাদা বিষয়, তা তুলতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে যে এনভায়রনমেন্টাল যা সোর্স যেগুলো দিচ্ছে সেগুলো এবার আমার কাছে দেখা যাচ্ছে কি, জঙ্গলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো সোর্সগুলো দিচ্ছে সাধারণ মানুষ ইউজ করছে, গভর্নমেন্টের রুলস আছে, তার ব্রেকডাউন হচ্ছে। তো এবার তুমি একটুখানি একটা গাছ এইটুকু কেটে পিঠে করে বা এইটুকু হাতে করে একটা ব্যাগে করে নিয়ে চলে আসছো, তোমাকে অ্যালার্ট করবে বা কিছু সেমন কিছু না। এবার যারা ওরা পোয়েচার, যারা বড় বড় পাচারকারী, ওরা কি করছে, পাচারকারীরা ও ব্যাগকে ব্যাগ তুলে নিয়ে আসছে, মানে লরি, মানে বড় বড় ট্রাক বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে ইলিগাল ওয়েতে, ডেফিনেটলি ইলিগাল ওয়েতে। তো সেই জায়গাগুলোকে গভর্নমেন্ট চেক করার চেষ্টা চলছে। ওই জন্য আগে পড়েছো তোমরা, ভারতের বনভূমির পার্সেন্টেজ ছিল 19.5%, আর অ্যাট প্রেজেন্ট ভারতে বনভূমির পার্সেন্টেজ 24.52%। মানে বুঝতে পারছো, 5% মতো বেড়ে গেছে। মানে ভারতের 4/1 জায়গা, 24.52 মানে প্রায় 25%। 4/1 জায়গা আমরা বলতে পারি ভারতের বনভূমি রয়েছে, ঠিক আছে? তার মানে 4/1 জায়গা বনভূমি রয়েছে, মানে আগের থেকে বেড়েছে বনভূমির পার্সেন্টেজ। আগের থেকে বনভূমির পার্সেন্টেজ বেড়েছে বলে বিভিন্ন প্রাণীর প্রজাতি, গুজরাটের গির অরণ্যে সিংহের সংখ্যা বেড়েছে, এশিয়াটিক লায়ন, লাস্ট মান্থের রিপোর্ট, এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়েছে। ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার এর সংখ্যা বেড়েছে। তার মানে কি হচ্ছে, জঙ্গল ডেভেলপড হলে জঙ্গলের ইকোসিস্টেম বেসিক্যালি ডেভেলপড হবে। আর নেচারকে অটোমেটিক্যালি হিল করে কে, নেচারকে ঠিক করে কে, হিলিং এর কাজ করে কে, নেচারকে হিলিং এর কাজ করে হচ্ছে ফরেস্ট রিজিয়ন। তুমি আমি কার্বন ডাইঅক্সাইড কম ব্যবহার করবো বা রাতারাতি ঠিক হয়ে যাবে কিছু না, কিন্তু এটাকে হিল করার ম্যাসিভ ক্ষমতা রাখে কে, দ্যাট ইজ ফরেস্ট্রি, যেটাকে আমরা বলতে পারি বনসৃজন, গাছ লাগানো। এই জন্য দেখবো আইপিএলও বলছে 6 মারো 4 মারো, গাছ লাগানো হবে তার পিছনে, ঠিক আছে? তো এই ঘটনাগুলো কি হচ্ছে, বা বিভিন্ন ইউটিউবাররা দেখছো যে বিভিন্ন, যে ও একটা সাবস্ক্রিপশন পেলে সেখানে গাছ লাগানোর একটা প্রকল্প করছে। তার মানে কি হচ্ছে, এটা এনভায়রনমেন্টাল অ্যাডিশনের দিকে যাচ্ছে, মানে কি, এটা ডিগ্রেডেশনের জায়গায় এটা প্রমোশনের দিকে যাচ্ছে, যাতে পরিবেশের অবক্ষয় কম হয়। ওকে, তো আই হোপ আজকের এই আলোচনাটা প্রত্যেকে ক্লিয়ার। আমরা এই পার্টটা আলোচনা করলাম। তো একটা আমরা ক্লাইমেটোলজি সেকশন আলোচনা ডিসকাস করলাম, আজ আগের দিন করেছিলাম। আজকে আমরা ডিসকাস করলাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর উপর, এই পার্টটা আমরা ডিসকাস করেছি গ্লোবাল ওয়ার্মিং এর উপর। এবার পরবর্তী দিন আমরা আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পার্ট নিয়ে, আমরা ডেফিনেটলি আলোচনা করব যে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কী ধরনের অ্যাপ্রোচ রাখা উচিত, কী ধরনের কোশ্চেন্স দেয়। কেন এসএলএসটির ছেলেমেয়েরা অনেক দিন ধরে ইন্ডিয়ান জিওগ্রাফির সঙ্গে একটু ডিটাচ থেকে থাকে, কেন আমাদের এসএলএসটির ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফিটা অতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না, কিন্তু এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি সমস্ত ভরিয়ে দিয়েছে, ঠিক আছে? তো পরবর্তী দিনে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পার্ট নিয়ে ডিটেলসে থরলি আলোচনা করব, ঠিক আছে? আই হোপ প্রত্যেকের ক্লিয়ার। কারোর কোনো কোয়ারিজ থাকলে, কোনো ডিমান্ড থাকলে, কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটাকে ফলো করো, যদি কোনো রকম তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু থাকে ডেফিনেটলি বলতে পারো। ওকে, পরবর্তী ক্লাসে চেষ্টা করবো আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করার। তো আই হোপ প্রত্যেকে ক্লিয়ার। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকে চেষ্টা করে একটা প্রপার রুটিন বানিয়ে, একটা স্ট্র্যাটেজি বানিয়ে, শিডিউল বানিয়ে, আগের দিনও যেটা বলেছিলাম সেটাকে মেনটেন করে পড়াশোনা করা। ওকে, টাইমটা শর্ট, কি হচ্ছে না হচ্ছে সমস্ত দিকে না দেখে 3টে মাসকে প্রপার শিডিউলের মধ্যে ফেলে ওটাকে রেডি করার চেষ্টা করো। ওকে, পরের দিন পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে দেখা হবে। টিল দেন সকলকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সকলকে।